হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ দ্বিতীয় সেমিস্টার বাংলা সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। বাঁকুড়া, কল্যাণী, বিদ্যাসাগর এবং পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের বাংলা মেজর ও মাইনর স্টুডেন্টসদের জন্য বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগ থেকে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রশ্নোত্তরগুলো ভালো করে লক্ষ্য করো এবং তৈরি করে নাও, যা তোমাদের সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে। এখানে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, দ্বিজেন্দ্রলালের নাট্যকৃতির পরিচয় দাও, অথবা দ্বিজেন্দ্রলালের প্রত্যেক ধারার নাটকের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা নাট্য সাহিত্যে তার ভূমিকা কী তা বুঝিয়ে দাও। তার আমরা উত্তর দেখি। কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রবীন্দ্র সমসাময়িক। রঙ্গমঞ্চে তখন গিরিশচন্দ্রের প্রভাব পূর্ণ মাত্রায় বিরাজিত। সুতরাং সাহিত্যে ও রঙ্গমঞ্চে আত্মপ্রতিষ্ঠা দ্বিজেন্দ্রলালের পক্ষে খুব সহজসাধ্য হয়নি। এবার আমরা পৌরাণিক নাটক দেখি। প্রথম দিকে দ্বিজেন্দ্রলাল কয়েকটি ব্যঙ্গ বিদ্রুপময় প্রহসন রচনা করেছিলেন, কল্কি অবতার, তহস্পর্শ প্রভৃতি। তিনি পরপারে এবং বঙ্গনারী নামে দুটি সামাজিক নাটক রচনা করেন। পৌরাণিক কাহিনী ব্যবহার করেও যে মানবিক আবেগ অনুভূতি সার্থকভাবে রূপায়িত করা যাবে, দ্বিজেন্দ্রলাল তা প্রমাণ করেছেন পাষাণী, সীতা এবং ভীষ্ম নাটকে। এইবার ঐতিহাসিক নাটক। দ্বিজেন্দ্রলাল দেশের প্রাচীন ইতিহাস থেকে নাট্য বিষয় সংগ্রহ করেছেন তার চন্দ্রগুপ্ত এবং সিংহল বিজয় নাটকে। দ্বিজেন্দ্রলালের মঞ্চ সফল জনপ্রিয় নাটকগুলির মধ্যে চন্দ্রগুপ্ত অন্যতম। তাঁর অন্যান্য ঐতিহাসিক নাটকের মধ্যে প্রসিদ্ধ রচনা প্রতাপ সিংহ, দুর্গাদাস, নূরজাহান, মেবার পতন, শাহজাহান প্রভৃতি। নূরজাহান বা শাহজাহানের মতো নাটকে দেশপ্রেমের উদ্দীপনা কোথাও নেই। ভারতবর্ষের সিংহাসনকে কেন্দ্র করে নানামুখী স্বার্থ সংঘাত এবং ক্ষমতাদ্বন্দ্বের যে বিচিত্র ইতিহাস মুসলমান আমলে গড়ে উঠেছে এবং সেই পটভূমির মধ্যে মানবিক প্রবৃত্তির যে বেদনা মিশ্রিত পরিণতি দেখা গিয়েছে, দ্বিজেন্দ্রলাল তারই আলেখ্য রচনা করেছেন। প্রতাপ সিংহ, দুর্গাদাস প্রভৃতি নাটকে অবশ্য দেশপ্রেমের আদর্শ রূপায়ণের চেষ্টা আছে। মেবার পতন নাটকে সংকীর্ণ দেশপ্রেমের ঊর্ধ্বে উঠে দ্বিজেন্দ্রলাল বিশ্বপ্রেমের আদর্শ প্রচার করেছেন। এবার দ্বিজেন্দ্রলালের নাটকের সংলাপ। দ্বিজেন্দ্রলাল সংলাপের ভাষা নিয়ে নানা প্রকার পরীক্ষা নিরীক্ষা করেন। দ্বিজেন্দ্রলাল অতি সচেতনভাবে নাট্য সংলাপে কাব্য গুণান্বিত ভাষা প্রয়োগ করেছেন। ফলে তার নাটকের দীর্ঘ সংলাপগুলি অধিকাংশ উচ্ছ্বাসপূর্ণ। এই ধরনের সংলাপ যে সবসময়ে নাট্যরস ও স্ফূর্তির পক্ষে সহায়ক হয়েছে তা নয়। নাট্য সংলাপের ভাষা সংস্কার করতে গিয়ে দ্বিজেন্দ্রলাল অনেক ক্ষেত্রে নাটকের পরিস্থিতি এবং নাট্য চরিত্রের সঙ্গে সঙ্গতিহীন কাব্যক্রান্ত গ্রন্থে বর্ণনাত্মক সংলাপ রচনা করে নাটককে দুর্বলই করেছেন। তবুও এসব পরীক্ষা নিরীক্ষায় লেখক হিসাবে তাঁর প্রখর আত্মসচেতনতা এবং দায়িত্ববোধের পরিচয় পাওয়া যায়। এইবার আমরা দ্বিতীয় প্রশ্নে আসব। এ প্রসঙ্গে বলি, বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্টুডেন্টসরা তোমরা প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিও, কারণ তোমাদের সিলেবাসে অনেক প্রশ্নোত্তর
প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। অনেক কটা ভিডিও আছে, তোমরা দেখে নিও, তোমাদের সেকেন্ড সেমে অনেক কাজে লেগে যাবে। এবার প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলা গদ্য সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদানের মূল্যায়ন করো। অথবা এভাবেও আসতে পারে, বাংলা সাহিত্যে প্রমথ চৌধুরীর রচনার পরিচয় দিয়ে তার রচনানীতির বিশিষ্টতা উল্লেখ করো। দুটো প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার আমরা উত্তর দেখি। বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে প্রমথ চৌধুরী একটি স্মরণীয় নাম। বীরবল ছদ্মনামে পরিচিত এই প্রাবন্ধিক তথা গদ্য রচনাকার আবির্ভাব মাত্রই বাংলা সাহিত্যে একটি ব্যতিক্রমী ধারার সৃষ্টি করেন। মুখ্যত রামমোহন, বিদ্যাসাগর, অক্ষয় কুমার বাংলা সাহিত্যে যে গদ্যশৈলী প্রবর্তন করেন এবং বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র প্রমুখ সমস্ত গদ্যশিল্পীই ছিলেন যার অনুবর্তী। প্রমথনাথই সর্বপ্রথম সরবে সেই গদ্যরীতির বিরোধিতা করে অপর গদ্যরীতির প্রতিষ্ঠায় ব্রতী হন। প্রতিকূল অবস্থার মধ্যেও প্রমথনাথ চলিত ভাষার সপক্ষতায় লেখনী ধারণ করেন। এবার আমরা সাহিত্য কীর্তি দেখি। বাংলা সাহিত্যে প্রমথ চৌধুরীর আবির্ভাব কবিরূপে 1913 খ্রিস্টাব্দে তাঁর সনেট পঞ্চাশত নামক কাব্যগ্রন্থ রচনার মধ্যে দিয়ে। কিন্তু প্রমথনাথের প্রধান পরিচিতি প্রাবন্ধিক রূপে এবং তার সূচনা 1914 খ্রিস্টাব্দে সবুজপত্র নামক সাময়িক পত্রিকার সম্পাদনা ও প্রকাশনার মধ্য দিয়ে। সবুজপত্রেই প্রমথ চৌধুরীর অধিকাংশ রচনা প্রথম প্রকাশিত হয়, পরে গ্রন্থাকারে মুদ্রিত হয়। তাঁর রচনাবলীর মধ্যে রয়েছে সনেট পঞ্চাশত ছাড়াও অপর একটি কাব্যগ্রন্থ পদচারণা। তবে প্রধানত তিনি ছিলেন গদ্যশিল্পী, বিশেষভাবে প্রাবন্ধিক। এবার তার রচনাসমূহগুলো আমরা দেখি। তেল নুন লকড়ি, বীরবলের হালখাতা, নানা কথা, আমাদের শিক্ষা, 2 ইয়ারি, বীরবলের টিপ্পনী, রায়তের কথা, নানা চর্চা, ঘরে বাইরে, হিন্দু, প্রাচীন হিন্দুস্থান, বঙ্গ সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয়, আত্মকথা এবং প্রাচীন বঙ্গ সাহিত্যে হিন্দু মুসলমান। উপযুক্ত প্রবন্ধগুলির বাইরেও তিনি গদ্যশিল্পী হিসাবে অনেকগুলি গল্প রচনা করেছিলেন। নিম্নোক্ত গ্রন্থগুলিতে সেগুলি সংকলিত হয়েছে: 4 ইয়ারি কথা, আহুতি, নীললোহিতের প্রেম, ঘোষালের ত্রিকথা, অনুকথা, সপ্তক। এবার আমরা রচনা বৈশিষ্ট্য দেখি। রবীন্দ্র যুগে রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ সান্নিধ্যে থেকেও রবীন্দ্র প্রভাবকে সম্পূর্ণ অস্বীকারই শুধু করেননি, প্রমথনাথ কোনো কোনো ক্ষেত্রে রবীন্দ্রনাথকে প্রভাবিতও করেছেন। বাংলা সাহিত্যে তিনি যুক্তিবাদ ও মননশীলতার সাহায্যে সংস্কার মুক্তির আন্দোলনে যে অগ্রনায়কের ভূমিকা গ্রহণ করেছিলেন, তাঁর কাব্যেও সেই বুদ্ধির দীপ্তি এবং শানিত ব্যঙ্গ নবযুগের সাহিত্যিকদের মুক্তি সাধনের পথের নির্দেশ দিয়েছিল। প্রমথনাথের প্রধান পরিচয় প্রাবন্ধিক রূপে। বিষয়বস্তু নির্বাচনে তিনি সমকালের যাবতীয় সমস্যাকীর্ণ বিষয়ের ওপরেই দৃষ্টিপাত করেছেন। ভাষা, সাহিত্য, সমালোচনা, শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস প্রভৃতি তাবৎ বিষয়কে অবলম্বন করেই তিনি তাঁর বক্তব্য পরিবেশন করেছেন। কথার কথা, বঙ্গভাষা বনাম বাবু ও বাংলা ওরফে সাধু ভাষা, সাধু ভাষা বনাম চলিত ভাষা, বাংলা ব্যাকরণ, আমাদের ভাষা সংকট প্রভৃতি প্রবন্ধে তিনি ভাষা সমস্যার নানা দিক নিয়ে আলোচনা করেছেন। মনোভাব প্রকাশের পক্ষে যে চলিত ভাষাই স্বাভাবিক এবং সর্বাধিক উপযোগী, এইটি তার বক্তব্যের মূল সুর। সাহিত্যে খেলা, সাহিত্যে চাবুক,
কাব্যে অশ্লীলতা, বস্তুতন্ত্রতা, বস্তু কি প্রভৃতি প্রবন্ধে তিনি সাহিত্যতত্ত্বের নানা দিক নিয়ে আলোচনা করেছেন। প্রমথনাথ জয়দেব, চিত্রাঙ্গদা, ভারতচন্দ্র আদি প্রবন্ধের বিশেষ বিশেষ কবি বা তাঁদের কাব্যকৃতির মূল্য নির্ধারণ করেছেন। একথা অনস্বীকার্য, বাংলা সাহিত্যের চলিত ভাষার প্রবর্তক রূপে এই প্রমথনাথ সর্বাধিক পরিচিত। বস্তুত তাঁর সম্পাদিত সবুজপত্র পত্রিকা চলিত ভাষার যে আন্দোলন শুরু করে, অর্ধ শতাব্দীর মধ্যেই তা বাংলা সাহিত্যে একাধিপত্য বিস্তারে সমর্থ হয়। তাঁর ভাষারীতির মধ্যে আছে অলঙ্কারিতা ও উপমা ব্যবহারের অভিনবত্ব, স্পষ্টতা ও সত্যবাদিতা, ব্যঙ্গধর্মী বুদ্ধিদীপ্ত মানসিকতা, ঋতুতা ও শানিত বাকভঙ্গি। উইটের ব্যবহারে তাঁর ভাষারীতির মধ্যে যেমন একদিকে এসেছে ইস্পাতি উজ্জ্বলতা, অন্যদিকে উপেক্ষিত সত্যের মূর্তি বলার গুণে বিমুখ পাঠকের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নোত্তর দুটো দেওয়া হলো তোমরা তৈরি করে নিও, তোমাদের কাজে লেগে যাবে। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।